আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জাংশনাল টিস্যু থেকে। তোমরা বিগত ক্লাসে যারা করেছো তারা হয়তো জানো যে আমরা বিগত ক্লাসে জাংশনাল টিস্যু পর্যন্ত আলোচনা করছি। তো আজকের আলোচনাটা হবে জাংশনাল টিস্যু থেকে, একবারে সম্পূর্ণ ওদেরটা আজকে পড়াবো। তো এটা হচ্ছে মানে দুই নম্বর ক্লাসের দ্বিতীয় অংশটা আর কি, ঠিক আছে। তো জাংশনাল টিস্যু, তো জাংশন মানে কি সংযোগ। আমরা তো মানে এই নামটা থেকে বোঝার চেষ্টা করি যে আসলে কি জাংশন মানে কি সংযোগ। তাহলে এটাকে কি বলা হয়? সংযোগকারী টিস্যু বলা হবে না? দেখো তো, সংযোগকারী টিস্যু, সংযোগকারী টিস্যু, এদের সংযোগকারী কি বলা হয়? টিস্যু বলা হয়। আসলে এরা কী সংযোগ করে বা কী মানে এদের ইয়াটা কী? বিষয়টা হচ্ছে এরা এরকম একটা টিস্যু যারা হচ্ছে হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠকে, যেমন ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এগুলোর প্রত্যেকটা প্রকোষ্ঠকে কীভাবে সংযোগ করে রাখছে, যাতে কি হয় যে হৃদস্পন্দন বা ইলেকট্রিক্যাল যে সিগন্যাল আছে, হৃদস্পন্দনটা বা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাতে সম্পূর্ণ হৃৎপিণ্ডে ছড়িয়ে যেতে পারে এবং হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারিত হতে পারে, যা তার কাজটা হচ্ছে কি সংযোগকারী টিস্যুর কাজ। এটা হচ্ছে কি সংযোগকারী বা জাংশনাল টিস্যু, এর জন্য এদের কি বলা হয়? সংযোগকারী বা জাংশনাল টিস্যু বলা হয়। এরা আরেকটা কাজ করে, এদের এটাকে বলা হয় কি মায়োজেনিক নিয়ন্ত্রণও বলা হয়। আবার কেন মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়? এরা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। দেখো লিখি, মায়োজেনিক, বাংলাতেও লিখে দিই, মায়োজেনিক নিয়ন্ত্রণ। আসলে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলার কারণটা হচ্ছে কি, এরা যদি আমরা নামটা একটু বিশ্লেষণ করি তাহলে বলতে পারবো। মায়ু মানে হচ্ছে মাসেল বা মাংস, মাসেল। আর জেনিক মানে হচ্ছে অরিজিন বা উৎপন্ন হওয়া। আর নিয়ন্ত্রণ তো সবাই বুঝতে পারছে, কোনো কিছু কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা, এটা আমরা সবাই বুঝি। তো এটা হচ্ছে মাসেল কর্তৃক অরিজিন হবে। এই যে উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা মাসেল থেকে অরিজিন হবে এবং মাসেল থেকে অরিজিন হয়ে বা উৎপন্ন হয়ে এটা মাসেল দ্বারা নিয়ন্ত্রিত হইব। এটা মাসেলের মধ্যে নিয়ন্ত্রণটা থাকবে, যার কারণে এদেরকে বলা হচ্ছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো জাংশনাল টিস্যু হচ্ছে আমরা জানি যে 4 ধরনের। কী কী লেখা দিই হচ্ছে এসএ নোড, এসএ নোড, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে এবি নোড, সাইনো এট্রিয়াল নোড। এসএ নোড মানে কি সাইনো এট্রিয়াল নোড, যে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এবি নোড মানে হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস। তারপরে হচ্ছে পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বা 4টা। তো এখন আমরা একটা একটা আলোচনা করব এবং পরীক্ষায় তোমাদের এই অংশটা আসে, মানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হৃৎপিণ্ড থেকে এই অংশটা। তো এই অংশটা থেকে দেখা গেছে কি বলবে যে মানে হৃৎপিণ্ডের এরকম একটা অংশ যেটা কি করে তোমার উদ্দীপনা সৃষ্টি করে বা হৃদস্পন্দন সৃষ্টির জন্য দায়ী, এরকম একটা অংশ। ধরো একটা চিত্র এঁকে দিবে, এরকম চিত্রটা আঁকি, তারপরে তোমরা বুঝতে পারবে যে আসলে কি হৃৎপিণ্ড। তো লাল দিয়ে আঁকি, হ্যাঁ, হৃদয়কে লাল দিয়ে আঁকা উচিত। জাস্ট একটা সিমেট্রিক ডায়াগ্রাম আঁকলাম বোঝার জন্য। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে এট্রিয়াম, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আশা করি বুঝতে পারছো। তো এরকম একটা চিত্র দিবে, চিত্র দিয়ে মনে করা যে কি এখানে, হ্যাঁ, এরকমভাবে একটা দিয়া বলবো যে এরা তোমার এ বা পি অংশ একটা দেওয়া দিবে। বলো পি চিহ্নিত অঙ্গটি বা অংশটির নাম কি? তো এটা কী হইতে পারে, এখানে কি থাকতে পারে এটা আমরা দেখবো। এরকম বা এটার বিস্তারিত লেখা, উদ্দীপনা সৃষ্টি করে কোনটা, এরকম তোমাদের প্রশ্ন আসে। তো এটা যাতে তোমরা আনসার করতে পারো বললো করে দিই, আনসার তোমাদের নোট করে দেবো, ঠিক আছে। তো শুরু করা হচ্ছে এসএ নোট, হ্যাঁ, চিত্র থাকুক, তোমার এসএ নোট থেকে শুরু করি।
এসএ নোড বা সাইনোএট্রিয়াল নোড। আসলে এই যে অংশটা এখানে থাকে কোথায়, তোমরা যারা আগেই পড়ছো, আমি জানি যে তোমাদের আগে সব কিছু পড়া আছে, তো এই যে এখানে থাকে এটা হচ্ছে এসএ নোড। এসএ নোড তোমার কোথায় অবস্থান করে, তো এই যে এসএ নোড, এবি নোড, বান্ডল অফ হিচ এবং হচ্ছে কি পার্কিনজি ফাইবার, এগুলোর ক্ষেত্রে কী লিখবে, প্রথমে লিখবে এদের অবস্থানটা কোথায়, ঠিক আছে, এরা কোথায় অবস্থান করে, তারপরে লিখবা হচ্ছে এদের কী নিয়ে, মানে এরা যে গঠিত হয়েছে এরা কী নিয়ে গঠিত হয়, এ যেহেতু হৃৎপেশি নিয়ে গঠিত হয় এবং এদের হচ্ছে বিশেষ টাইপের হৃৎপেশি কী নিয়ে গঠিত, তারপরে এদের যদি আকার থাকে আকারটা লিখবা যে আসলে এদের কী আকার, এবং এদের এক মানে কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যেমন এসএ নোড অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করে, এটা লিখতে পারো। তো অ্যাকশন পটেনশিয়াল দিয়ে সৃষ্টির মাধ্যমে কী হয়, হৃদস্পন্দন শুরু হয়, ঠিক আছে, তো এটা তো লেখা যায়। তারপরে এবি নোডে কী আসে, এই যে উদ্দীপনাটা, এই যে সিগন্যালটা আছে, এটা এখানে কিছু লেট হয়, কেন লেট হয় এটা জানবো। তো এই যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আছে, যেমন বান্ডল অফ হিচ তোমার হৃৎপিণ্ডের প্রাচীর পরে তোমার কী ছড়াই দেয়, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল বা অ্যাকশন পটেনশিয়ালটা ছড়াই দেয়, যাতে কি কন্ট্রাক্ট করতে পারে, ভেন্ট্রিকলগুলো কন্ট্রাক্ট করতে পারে। তো এটা আমরা দেখবো, ঠিক আছে, এরকম কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলো লাগবে। তো সিরিয়াল ওয়াইজ মেনটেন করবো। তো এসএ নোড, এসএ নোডের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা পি একটা অংশ বলবো যে নিচের পি অংশটির নাম কি, এটার বৈশিষ্ট্য লেখো, এরকম একটা প্রশ্ন, এরকমই প্রশ্ন আসে। তো এটা হচ্ছে কি এসএ নোড। তো এসএ নোড কোথায় অবস্থিত, এসএ নোড হচ্ছে ডান এট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযুক্ত হলে, সুপিরিয়র ভেনা কাভার সংযুক্ত তলে, ভেনা কাভার সংযোগস্থলে, ঠিক আছে, এরকম লাগবা। ডান এট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে। দেখো সুপিরিয়র ভেনা কাভার আর কি হয়, যেহেতু ভেনা কাভার এটা নীল দিয়ে দেখাই, এরকম উপর থেকে আইসা এরকম ইয়া হয়, এখান থেকে যায় ইনফিরিয়র ভেনা কাভা, সবাই জানি ইনফিরিয়র ভেনা কাভা যায়, ঠিক আছে। তো সুপিরিয়র ভেনা কাভা ও ডান এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা ও ডান এট্রিয়ামের সংযুক্ত থাকে। তারপরে এটা কি নিয়ে গঠিত হয়েছে, তোমার কিছু স্নায়ু প্রান্ত, মুক্ত স্নায়ু প্রান্ত সহ বিশেষ টাইপের কি স্নায়ু, এটা কি সক্রিয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু প্রান্ত সহ স্বয়ংক্রিয়, বই থেকে লিখতেছি স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্ত থেকে বিশেষ কিছু স্নায়ু প্রান্ত সহ অল্প কিছু হৃৎপেশি নিয়ে গঠিত। আসলে বিষয়টা কি, এখানে তোমাদের যদি তোমরা অষ্টম অধ্যায়টা, যে তোমাদের ব্রেনের যে অধ্যায়টা আছে, সমন্বয় ও নিয়ন্ত্রণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা পড়লে তোমরা বুঝতে পারবো যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কী, বা তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা সিম্পেথিক প্যারাসিম্পেথিক, এগুলা কি তোমরা বুঝতে পারবো এখানে গেলে। তো যদি না বুঝো তারপরে আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে ইয়া করবো, তখন ভাইয়া বিস্তারিত মানে একটু লেখার চেষ্টা করবো। তো স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্ত সহ, স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্ত থেকে কী লিখলাম, ভুল লিখছে, সরি, হ্যাঁ, স্নায়ুতন্ত্র থেকে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো সিম্পেথেটিক ফাইবার তোমাদের লেখা আছে, যেগুলো হচ্ছে কি মানে কোনো কিছুর ইয়া হয় না, আমাদের যে ব্রেনের এটা কন্ট্রোল থাকে না, আমাদের নিজস্ব কোনো কন্ট্রোল থাকে না, স্বয়ংক্রিয় এবং সিম্পেথিক প্যারাসিম্পেথিক এগুলোর পর কি আমাদের ব্রেনের বা হায়ার সেন্টার কোনো কি কন্ট্রোল থাকে না, এতটুকু জানি রাখো। এটা নিজে হয়, যেসব অর্গান আছে যেগুলো আমরা নড়াচড়া করতে পারি না, যেমন হার্ট কি লাড়তে পারি, যে আমরা ইচ্ছা করে কি করতে পারি, কিডনি, লিভার, এগুলার তো যে তোমার লাড়াচড়া অনৈচ্ছিক পেশিগুলো আছে যেগুলা, এদের মধ্যে যে সাপ্লাইটা হয়, নার্ভ সাপ্লাই বা স্নায়ুর যে সাপ্লাইটা, এটা হচ্ছে স্বয়ংক্রিয় বা সিম্পেথেটিক ও প্যারাসিম্পেথিক, হ্যাঁ, ওইগুলো থাকে।
এদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে এদের কিছু স্নায়ু প্রান্ত থাকে, এগুলা নিয়ে হচ্ছে যেগুলো কি কোনো আমাদের কোনো নিজস্ব কন্ট্রোল নাই, এই দুনিয়া সে কি অ্যাসেনোডে গঠিত। এখানে এদের মধ্যে কিছু কি হৃৎপেশি, কিন্তু এটাও কিন্তু মূলত হৃৎপেশি নিয়ে গঠিত, কিন্তু হৃৎপেশির মধ্যে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কিছু স্নায়ুতন্ত্র থাকে, ঠিক আছে। এটার সাইজটা তোমরা লেখা নিবা, বইয়ে আছে, দেখবা যে এটার সাইজটা আসলে কি। তারপর এটার কিছু স্পেশাল ফিচার, যা আসলে এটা কী করে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি দেখো, অ্যাকশন মানে কি কাজ, অ্যাকশন মানে কি কাজ না, পটেনশিয়াল মানে কি বিভব। তো যেই পটেনশিয়ালটা বা যেই বিভবটা হৃৎপিণ্ডের উপর কাজ করবে বা হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনটা শুরু করবে, মানে কন্ট্রাকশন, হৃৎপিণ্ড সংকোচন, এই যে সংকোচন করতেছে হৃৎপিণ্ডকে, একটা কাজ করতেছে না, আবার প্রসারণ হচ্ছে হৃৎপিণ্ডটা, প্রসারণটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়ভাবে হয়ে যায়, কিন্তু কন্ট্রাকশন বা সংকোচনটা এটা তো তোমার কাজ করা লাগে, কোনো কিছুর উপর কাজ করা লাগে, তখন কি এটা সংকোচিত হয়, আবার এটা যখন ছাড়া দিবা তখন কি অটোমেটিক প্রসারিত হয়ে যায়। তো এই যে সংকোচন করা লাগবে, তো এই সংকোচনটা করার জন্য কি কাজ করতে হবে না, তো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, মানে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয় যেটা কি সংকোচন তৈরি করে। এই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলে মানে যে বিভবটা হৃৎপিণ্ডের উপর কাজ করবে এটা হচ্ছে কি অ্যাকশন পটেনশিয়াল, তার এটা কি হবে, হৃদস্পন্দন শুরু হবে। দেখো এগুলো নিয়ে যদি বিস্তারিত বলতে যাই আসলে অনেক সময় লাগবে, এখন তো তোমাদের রিভিশন ক্লাস, তো এগুলো নিয়ে বিস্তারিত আশা করি তোমরা জানো, শুধু তোমার ভাইয়ের সাথে কি রিভিশন দিতেছ। হৃদস্পন্দন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলে সবাই কি এটা জানো না যে হৃদস্পন্দন তৈরি হবে, হৃদস্পন্দন শুরু হবে। আর এসএ নোটকে কী বলা হয়, পেসমেকার বলা হয়, এটা লেখা দিবা, এসএ নোটকে পেসমেকার বলা হয়। এখন কেন পেসমেকার বলা হচ্ছে, পেস মানে হচ্ছে গতি, আর মেকার পেস বল বলা হয় না, আমরা পেস বল করি, মেকার মানে হচ্ছে তৈরি করা বা তৈরি করে। যেহেতু এসএ নোটটা তোমার গতি তৈরি করতেছে, হৃৎপিণ্ডের মধ্যে একটা কি গতি তৈরি করে, সংকোচন প্রসারণ একটা কি গতি না, তো এই গতিটা তৈরি করে, যার কারণে কি এসএ নোটকে স্পেস মেকার বলা হয়। আশা করি এসএ নোট বুঝতে পারছো, এসএ নোটটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা যে 4টা অংশ আছে এটা থেকে এসএ নোট খুবই ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে এবি নোট, হ্যাঁ, এখন তো দেখলাম যে এসএ নোটটা এই জায়গায় থাকে, এবি নোটটা কোথায় থাকে দেখো, এই যে এবি নোটটা থাকে তোমার হচ্ছে এই যে ডান এট্রিওভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকে এবি নোট, এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসবে এই এট্রিওভেন্ট্রিকুলার নোটে, হ্যাঁ, এট্রিওভেন্ট্রিকুলার নোট এবি নোট। আমাদের এসি নোট গেল, এখন হচ্ছে এবি নোট। তো এবি নোটের অবস্থানটা কোথায়, ডান এট্রিওভেন্ট্রিকুলার সংযোগস্থলে। ডান এট্রিওভেন্ট্রিকুলার সংযোগস্থলে। আমার হচ্ছে ডান এট্রিয়াম, এটা হচ্ছে ডান এট্রিয়াম, দেখো খেয়াল করো, ডান এট্রিয়াম আর হচ্ছে ডান ভেন্ট্রিকল। তো ডান এট্রিয়াম ও ভেন্ট্রিকল যেখানে মিলিত হয়েছে বা সংযোগ হয়েছে ওইখানে কি এবি নোটটা থাকবে। এটা কি নিয়ে গঠিত হবে, এবি বান্ডল। এটা হচ্ছে স্পেশাল টাইপের যে হৃৎপেশি আছে, এই হৃৎপেশি নিয়ে এবি বান্ডলটা কি তৈরি হয়, এবি বান্ডল। তারপরে হচ্ছে এবি বান্ডলের উদ্দীপনা, হ্যাঁ, এই যে এবি বান্ডলের উদ্দীপনাটা তোমার 0.09 সেকেন্ড লেখা দেয়। এবি নোডে কলমের কালিটা হয়তো শেষ হয়ে গেছে, আরেকটা দিয়ে লিখি, এবি নোডে উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে। এটা বলা হয় কি এবি নোডাল ডিলে। 0.09, ঠিক আছে। কেন দেরি করে দেখো, 0.03, ঠিক আছে,
এসি নোড থেকে এবি নোডে উদ্দীপনাটা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। হ্যাঁ, এখন সাথে সাথে এসি নোডে যদি উদ্দীপনাটা আসার সাথে সাথে কী হয়, এই যে ডান এট্রিয়াম বা রাইট এট্রিয়াম আছে এটা কি কন্ট্রাকশন হয় বা সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে, এই যে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে এখানে কী হবে, ব্লাডগুলো চলে আসবে না, ব্লাডগুলো চলে আসবে, এটাতে ব্লাডগুলো চলে আসবে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে। তো ব্লাডগুলো যে চলে আসলো 0.03 সেকেন্ড পরে ব্লাডগুলো কি চলে আসবে। তো আসার পরে এর সাথে সাথেই যদি আবার ডান এট্রিয়ামে বা এর সাথে সাথে যদি ভেন্ট্রিকলে উদ্দীপনাটা ছড়ায় যায়, তাহলে ভেন্ট্রিকলটা কি কন্ট্রাকশন আরম্ভ হবে, কন্ট্রাকশন হওয়া শুরু হবে। এখন ব্লাডগুলো সম্পূর্ণরূপে পরিপূর্ণ হওয়ার আগে যদি ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন হয়ে যায়, তাহলে পরিপূর্ণ ব্লাড সাপ্লাই কি যাবে না, যার কারণে কি সমস্যা তৈরি হবে। তো পরিপূর্ণ ব্লাড মানে রক্তর আগে জমা হবে, জমা হওয়ার পরে তারপরে যদি সংকোচনটা করে তখন সম্পূর্ণ রক্তটা যাবে। তা যার কারণে এখানে রক্তটা জমা হওয়ার জন্য একটু বেশি সময় প্রয়োজন, এখান থেকে একটু বেশি কি সময় প্রয়োজন, যার জন্য এই উদ্দীপনাটা এই এবি নোডে একটু একটু দিলে হয়। মানে এই যে উদ্দীপনাটা আসলো এখানে কিছুক্ষণ থাকার পরে আপনার যায়। এখানে কেন থাকে এবি নোডে কিছু বিশেষ টাইপের সেল আছে, যেগুলো হচ্ছে কি তোমার এই যে অ্যাকশন পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে, এই সিগন্যালটা হচ্ছে মানে ইনসুলেটর হিসাবে কাজ করে। এটা তোমরা যদি যারা বিস্তারিত পড়ছো তারা জানো, এখানে ভাই বলতেছি না। তো এবি নোড ডিলে বলে এটাকে। তারপরে হচ্ছে এবি নোড থেকে, এই যে এবি নোড আছে, এবি নোড থেকে উদ্দীপনাটা তো এখানে ডিলে হলো, এখানে কি বসে থাকবে, উদ্দীপনাটা বসবে না, এখান থেকে একটা অংশ যাবে। এটা তো অন্তঃনিলয় পর্দা, এটা তো একটা দাগ থাকে না। আমি একটু এই জায়গায় একটু বলতেছি, এখানে হচ্ছে আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এরকম একটা পর্দা থাকে না, তো পর্দা থাকে, ঠিক আছে। তো এখানে এবি নোডটা দুইটা এরকমভাবে আসবে, আসার পরে দুইটা অংশে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে এরকমভাবে ভেন্ট্রিকুলার দিকে যাইব, আর হচ্ছে এরকমভাবে ভাগ হয়ে তোমার লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল এগুলোর দিকে যাইব। যাওয়ার পরে এখন পর্যন্ত হচ্ছে বান্ডল অফ হিস। তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার তৈরি করবে, এগুলো পার্কিনজি ফাইবার মনে হচ্ছে কি তন্তু, এরকম পার্কিনজি ফাইবার তৈরি করে। তো এবি নোড থেকে উদ্দীপনা বান্ডল অফ হিচে যাবে, বান্ডল অফ হিচে যাবে এবি নোড থেকে উদ্দীপনা। এখান থেকে এবি নোড হলো, এবি নোডটা হচ্ছে তোমার এতটুকু অংশ পর্যন্ত, তারপর উদ্দীপনাটা বান্ডল অফ হিচে। এবি নোডটা এখন পর্যন্ত থাকে, তারপরে দুইটা অংশে ভাগ হয়ে যায়, ভাগ হলে কি বান্ডল অফ হিচ তৈরি করে, এই বান্ডল অফ হিচে যাবে। তারপরে আসলো যে বান্ডল অফ হিচ, তারপরে বান্ডল অফ হিচ থেকে কোথায় আসবে, পার্কিনজি ফাইবার। দেখো এখন হচ্ছে কি বান্ডল অফ হিচ, এই দুইটা গেল। এখন আসলে হচ্ছে কি বান্ডল অফ হিচ, বান্ডল অফ হিচ। তো বান্ডল অফ হিচে কি হবে, এটা কোথায় থেকে উৎপন্ন হবে, দেখো লেখা দিই যে আসলে কোথায় থেকে উৎপন্ন হবে। এবি নোড থেকে উৎপন্ন হয়ে সবগুলো বই আছে, উৎপন্ন হয় আন্তঃনিলয় পর্দা দিয়ে, আন্তঃনিলয় বা ইন্টারভেন্ট্রিকুলার আন্তঃনিলয় পর্দা দিয়ে ভেন্ট্রিকুলার পশ্চাৎ অংশ। হ্যাঁ, এই আন্তঃনিলয় পর্দা দিয়ে হৃৎপিণ্ডের বা হৃৎপ্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, এই বান্ডল অফ হিচটা কি করে, দেখো পার্কিনজি তন্তুতে, এই যে বান্ডল অফ হিচ কোথায় হবে, পার্কিনজি তন্তুতে মিলিত হয় না, পার্কিনজি
তন্তুতে মিলিত হয়। তা পার্কিনসন তন্তুতে মিলিত হলে এটা কী করবে, এই যে উদ্দীপনার আছে তো এটা ভেন্ট্রিকুলার প্রাচীরে কী করবে, ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়াই দিবে। উদ্দীপনাটা দেখো, এ বি নোড থেকে উদ্দীপনা, উদ্দীপনা এই যে দেখো এবি নোড থেকে উদ্দীপনাটা কী করতেছে, এই যে ভেন্ট্রিকুলার প্রাচীর আছে এই ভেন্ট্রিকুলার প্রাচীরে কি ছড়াই দিতেছে, উদ্দীপনা ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়িয়ে দেয়, ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়িয়ে দেয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর পার্কিনসন তন্তু এটা যেটা আছে এটা আশা করি তোমরা বুঝতে পারো। পার্কিনসন তন্তুটা কী করে, এই পার্কিনসন তন্তু কোথায় থেকে উৎপন্ন হয়েছে বলো তো, এটা হচ্ছে একটু মানে বান্ডল অফ হিস থেকে উৎপন্ন হয়েছে। পার্কিনসন তন্তু কোথায় থেকে উৎপন্ন হয়েছে, বান্ডল অফ হিস থেকে। আর এটা কি করে, এটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার প্রাচীরে কী করে, সম্পূর্ণভাবে ভেন্ট্রিকুলার প্রাচীরে কি উদ্দীপনা ছড়িয়ে দেয়। এটা শুধু ভেন্ট্রিকুলার প্রাচীরে শব্দ যাইতে পারে না, কিন্তু এরা সম্পূর্ণ ভেন্ট্রিকুলার প্রাচীরে কি উদ্দীপনাটা ছড়াইতে থাকে পার্কিনসন ফাইবার। তো এখানে তোমাদের একটা ফ্লো দেওয়া থাকে, ঠিক আছে, আমি একটু দেখাই দিই যে আসলে কীরকম। পায়ে যেগুলো লেখা দিছি এগুলো যদি লেখো তোমরা আশা করি একবারে ফুল মার্ক পাই যাবা। আর একটা কাজ করবা, চিত্রটা আঁকা দেওয়ার চেষ্টা করবা। চিত্রটা দেওয়া এত কঠিন নয়, চিত্রটা শুধু জাস্ট বোঝা গেলে আছে যে কোনটা রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, এরকম একটা তোমাদের একটা ইয়া থাকে, ফ্লো আসে যে এস এ নোড থেকে এ বি নোডে আসলো, তারপরে আসলো বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস। আমি তো এই পাশে লিখতে পারতেছি না, একটু নিচে লিখে পার্কিনসন ফাইবার। তো এরকম আসে। তো মনে করো যে কি এটা তো একটা ফ্লো চার্ট, ঠিক আছে, এই অংশটা মুছা দিও, মুছা তোমার এরকম দিয়ে দিবে প্রশ্নবোধক, যে প্রশ্নবোধক অংশটি নিচের কোনটি এবং এটা সম্পর্কে এটা ফিচারগুলো লেখো, এটা বৈশিষ্ট্যগুলো লেখো, এটার কী কাজ, এই কাজগুলো লেখো এরকম। বা এরকম প্রবাহ দিয়ে বলবো যে হৃৎপিণ্ড এই প্রবাহটি, মনে করে যে একজন বললো যে প্রবাহটি হৃৎস্পন্দন তোমার কি তৈরিতে, হৃৎস্পন্দন তৈরিতে এই যে এসএ নোড হৃৎস্পন্দন তৈরি করে। আর এই যে হৃৎস্পন্দনটা আসে সম্পূর্ণ হৃৎস্পন্দন কি এগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। তো বলবো যে হৃৎস্পন্দন প্রবাহে এই ফ্লোচার্টের ভূমিকা ব্যাখ্যা করো, এরকম একটা আসবে। তো এগুলোই আসে, এগুলোই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এগুলো পারলেই তোমাদের এনাফ। তারপরে দেখো এই হৃৎপিণ্ড থেকে দেখো একটা পড়াইছিলাম না, রক্ত সম্বহ তোমাদেরকে পড়াইছিলাম, কিন্তু রক্ত সম্বহনে কিন্তু অনেক প্রকারভেদ আছে, বুঝতে পারছো। প্রকারভেদগুলো একটু জানা রাখা, এগুলা আগে আসতো, এখন একটু অন্যগুলা দেয়, বুঝছো, এগুলো আগে আসতো, তারপরও একটু লেখা রাখি, হ্যাঁ, তারপর একটু বইলা দেয় তোমাদের, যার কারণে আসলেও যাতে কি না হয়, মিস না হয়। সিস্টেমিক সংবহন, সিস্টেমিক রক্ত সংবহন, সংবহন মানে তো বুঝো, সং মানে হচ্ছে সাথে, বহন মানে কি পরিবহন মানে নিয়ে যাওয়া, বহন মানে কি নিয়ে যাওয়া, তো সংবহন মানে কি সাথে করে নিয়ে যাওয়া। তো রক্ত সংবহন মানে কি রক্ত সাথে বহন করা, নিয়ে যাওয়া, কোনো কিছু নিয়ে যাওয়া, কি নিয়ে যায় রক্ত বদলত সাথে বহন করে তোমার ওই অক্সিজেনটা নিয়ে যায় এবং বিভিন্ন ইলেকট্রোলাইট আছে এগুলোর সাথে করে কি নিয়ে যায়। তো সিস্টেমিক জিনিসটা কি, তো আমাদের দেহের মধ্যে মূলত যে ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন আছে এটা হচ্ছে মূলত সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে এই যে এটা দিয়ে বুঝাই দিই, দেখো এইটা দেখলেই তোমরা বুঝতে পারো। এটা একটু হিজে হয়ে গেছে, হ্যাঁ, একটু মুছা আঁকি, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য এরকম করে রেখা দিলাম, হ্যাঁ। আচ্ছা যাক, এটাই বুঝতে পারবা আশা করি। এই যে সিস্টেমিক সার্কুলেশনটা কি দেখো তো, এখানে কি সুপিরিয়র ভেনা কাভা আসলো, তারপরে ইনফিরিয়র ভেনা কাভা আসলো, এখান থেকে কী গেলো, এটা থেকে যাবে কি পালমোনারি ধমনী যাবে, এরকমভাবে পালমোনারি ধমনী যাবে, এখানে আসবে কি ভেইন আসবে, পালমোনারি শিরা আসবে, রক্তরানিয়া শিরা, তারপরে এখান থেকে পালমোনারি আর্টারি দেশের আবার যাবে রক্তটা, এরকমভাবে যায়। তো এটা হয়তো বুঝতে অনেক কষ্ট হইতেছে, হ্যাঁ, আমি একটা কাজ করি,
তোমাদের বইয়ের যে চিত্রটা ছিল, একটা চিত্র আছে দেখো, এটা সুন্দরভাবে বোঝা যায়। এটা হচ্ছে সুন্দর একটা চিত্রটা আমি দেখাচ্ছি। দেখো এই চিত্রটা আগের ক্লাসে বলছিলাম, এই চিত্রটা দেখো, এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আঁকবা যদি এরকম আসে, এটাতে বুঝতে হিজিবিজি হয়ে যাবে। স্মার্ট বোর্ড থাকলে তোমাদেরকে সহজে দেখাই দিতে পারতাম যে আসলে কি হচ্ছে। আর আমি চিত্রটা আঁকার চাই। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। দেখো এখানে কি দিছে, ফুসফুস আর হচ্ছে দেহ, এখানে হচ্ছে ফুসফুস। আর এই সাইডে লেখছে দেহ। এটা আবার ইন্টার কানেকশন দেওয়া দিছে। এই দেখো রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় ফুসফুসে যাওয়ার না পালমোনারি ধমনী দিয়ে, তো এইটা আগে দিই। গেল। আবার ফুসফুস থেকে রক্তটা কোথায় আসবে, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার জন্য নীল কালার দিলাম, আর এটা লাল কালার দিই দেখো। আর এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে। আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, অক্সিজেনেটেড ব্লাডটা সমগ্র দেখা যাবে। আর হচ্ছে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকলে যাবে, আর সরি রাইট এট্রিয়ামে। এটা হচ্ছে চিত্রটা, তোমাদের বইয়ে যে চিত্রটা ছিল, ঠিক আছে, তোমাদের বইয়ে যে চিত্রটা ছিল এটা ছিল। দেখো এখন সিস্টেমিক সার্কুলেশনটা কোনটা, যে সংবহন তন্ত্রে তোমার রক্ত লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল থেকে সমগ্র দেহে যাবে, সমগ্র দেহে গেল, সমগ্র দেহে এবং টিস্যুতে গেল। টিস্যুতে যাওয়ার পরে ওইখানে যে অক্সিজেন সাপ্লাই দিল, সাপ্লাই দেওয়ার পরে কী হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না টিস্যুতে, এবং টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটা সমগ্র দেহের থেকে আবার কোথায় আনলো, রাইট এট্রিয়ামে আনলো বা ডান এট্রিয়ামে আনলো। এই যে সংবহনটা হচ্ছে এখান থেকে শুরু করে, এই যে সংবহনটা মুছে দিই, এই যে সংবহনটা, এই পথে যে সংবহনটা ওইটা হচ্ছে, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। এই সংবহনটা যে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এটা কোথায় শেষ হয়েছে, রাইট এট্রিয়ামে। তো এটা কীভাবে মনে রাখবো যে সিস্টেমিক সংবহন নিচে লেখা দেয় আসলে কীভাবে তোমাদের কি সিস্টেমিক সংবহনটা হয়েছে। দেখো দেখো হ্যাঁ, এরকমভাবে পরীক্ষায় আসলে তোমরা এরকম লিখবা, এরকমভাবে লিখবা। আমি আরেকটা মার্কার ইউজ করি। দেখো এটা কোথায় থেকে হচ্ছে, প্রথমে হচ্ছে এই যে লেফট এট্রিয়াম বা বাম ভেন্ট্রিকল থেকে হলো, বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যাব, এই মহাশিরা বা মহাধমনী দিয়ে, মহাধমনী দিয়ে সেটা কী যাবে, কোথায় যাব, টিস্যু, এই যে দেহের মধ্যে, দেহের যে টিস্যু বা অঙ্গগুলো আছে টিস্যুতে যাব, তারপরে হচ্ছে কি টিস্যু লিখছে এখানে, টিস্যু বা অঙ্গ, হ্যাঁ ঠিক আছে, টিস্যু সাথে যাবে কি অঙ্গ, বিভিন্ন অঙ্গেও যাবে অঙ্গ। তখন এখান থেকে এই টিস্যু বা অঙ্গ থেকে কী হবে, শিরা উৎপন্ন হবে। সবাই তো জানি যে শিরা উৎপন্ন হয়, তো শিরাগুলো একত্রে যুক্ত হয়ে আর কি মহাশিরা তৈরি করে। মহাশিরা তোমার একত্রে আসবে কি, এই যে মহাশিরা তো দুইটা, একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র, হচ্ছে ঊর্ধ্ব আরেকটা হচ্ছে নিম্ন। তো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দুটোটাই একত্রে আসে কোথায় আসবো, ডান এট্রিয়ামে আসবো, ডান এট্রিয়ামে আসবে। বুঝতে পারছো, ডান এট্রিয়াম। তারপরে ডান এট্রিয়ামে আসার পরে কোথায় আসবে, এটা ডান ভেন্ট্রিকল,
লেফট ভেন্ট্রিকল আসবে। এটা হচ্ছে কাহিনী। তো এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, মানে যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, সিস্টেমিক মানে হচ্ছে মনে রাখবা লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল। এখানে তোমরা নিচে লিখে দিবা, যদিও দেখা যায় কি না, দেখা যাবে না হয়তো, এখানে ডান ভেন্ট্রিকল লিখে দেবা, ডান ভেন্ট্রিকল, ঠিক আছে। তো লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল যেটা আসবে এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। এখন দেখো পালমোনারি সংবহন কোনটা বলে, ঠিক আছে, এটা তো গেল সিস্টেমিক। এই যে পালমোনারি, দেখো পালমোনারি হচ্ছে তোমার ল্যাটিন শব্দ, এটা বাংলা হচ্ছে ফুসফুস বা লাং। পালমোনারি সংবহন, পালমোনারি সংবহন, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, ফুসফুস বা লাং। তো এই লাংয়ের মাধ্যমে যে সংবহনটা হচ্ছে এটা বলা হয় কি পালমোনারি সংবহন। দেখো লাংয়ের মাধ্যমে কোন, সরি লাং, এটা মুছে দিই। তো লাংয়ে কোন সংবহনটা হয়, দেখো লাংয়ে হচ্ছে যে পালমোনারি সংবহন কীভাবে হয়। তো লাংয়ে তোমার এই যে রাইট ভেন্ট্রিকল আছে, রাইট এটিএম থেকে রক্তটা রাইট ভেন্ট্রিকল আসলো, রাইট ভেন্ট্রিকল আসার পর এখানে থাকবে না, এটা ফুসফুসে যাবে অক্সিজেনেটেড রক্ত হওয়ার জন্য বা অক্সিজেন যুক্ত হওয়ার জন্য রক্তের মধ্যে। তো এই রাইট ভেন্ট্রিকল থেকে তোমার কোথায় যাবে, রক্তটা ফুসফুসে যাবে, ফুসফুসে যাওয়ার পরে এখান থেকে এটা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করলো, অক্সিজেনটা গ্রহণ করলো, গ্রহণ করার পরে এটা কোথায় আসবে, এই যে রাইট এটিএমে আসবে। রাইট এটিএম থেকে আসার পরে কি রাইট ভেন্ট্রিকল, রাইট এটিএম থেকে আসার পরে এটা কোথায় যাবে, দেখো রাইট ভেন্ট্রিকল থেকে। তো যেটার উৎপত্তি কোথায় হলো, রাইট ভেন্ট্রিকল থেকে উৎপত্তি হয়েছে। রাইট ভেন্ট্রিকল উৎপত্তি হওয়ার পরে এটা কোথায় যাবে, তোমার ফুসফুসে যাবে অক্সিজেনেট হওয়ার জন্য। অক্সিজেন হওয়ার পর হচ্ছে এটা কোথায় আসবে, আবার হচ্ছে লেফট এট্রিয়াম, তারপর লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এটাতে আসবে। তো এই যে সংবহনটা এটা বলা হয় কি পালমোনারি সংবহন, এটা তোমাদের বই আছে, তোমরা ইয়া থেকে লিখে রাখবা। তো মানুষের যে রক্ত সংবহনটা আছে এটা হচ্ছে দ্বিবর্তনী রক্ত সংবহন। দ্বিবর্তনী বলার কারণটা হচ্ছে কি, দ্বিবর্তনী রক্ত বলার কারণটা হচ্ছে সম্পূর্ণ রক্তরা সম্পূর্ণ দেহে পরিবহন হইতে তার দুইবার ইয়া করা লাগে, হৃৎপিণ্ডটাকে তা কি দুইবার অতিক্রম করা লাগে, যার জন্য এটা কী বলা হয় দ্বিবর্তনী। চিন্তা করো রক্তটা সম্পূর্ণ দেহে পরিবহন হইতে হয়। এই যে তোমার যে প্রথম যে বললাম সিস্টেমিক হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে, হইয়া তোমার আসলো কোথায়, দেহাতে আসলো, তারপর কোথায় গেল, যে লেফট এট্রিয়ামে গেল। তো লেফট এট্রিয়াম যাওয়ার পর লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু সম্পূর্ণ দেহ হয় নাই। সম্পূর্ণ দেহ হইতে গেলে তার ফুসফুসে যাইতে হবে, কী বলছি ফুসফুসে যেতে হবে, তখন ফুসফুসে যায় নাই, সম্পূর্ণ দেহ হয় নাই। তো সম্পূর্ণ দেহ হওয়ার জন্য তো একবার চক্র, মানে একবার হৃৎপিণ্ডটা সে অতিক্রম করছে, করার পরে আবার তোমার কোথায় যাব, এই অক্সিজেন হওয়ার জন্য আবার ফুসফুসে যায়, ফুসফুসে যাওয়ার পরে আবার কি হয় অক্সিজেনেটেড হয় বা অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয়ে আবার কি হয় এই লেফট এট্রিয়ামে আসে, লেফট ভেন্ট্রিকলে আসে। দেখো এখন হচ্ছে কি এই যে একবার তো গেল, একবার অতিক্রম করলো, আবার কি অতিক্রম করছে না হৃৎপিণ্ডটারে, এখনকার সম্পূর্ণ দেহ সম্পন্ন হয়েছে, যার কারণে এই যে হৃৎপিণ্ডটা দুইবার অতিক্রম করে এর জন্য এটা কী বলা হয় বর্তনী, দ্বিবর্তনী। মানে দুই, কারণ হচ্ছে বর্তনী বলতে গেলে আমরা যে বিদ্যুৎ যে প্রবাহ করে সার্কিট, এগুলো কী বলা হয় ফিজিক্স পড়ানে বর্তনী প্রবাহ, বর্তমানে হচ্ছে দুইবার কি প্রবাহিত হতে হয়, যেন দ্বিবর্তনী বলা হয়। এটা কিন্তু প্রশ্নটা আসে, একটু খেয়াল করবা। তারপর হচ্ছে পোর্টাল, হ্যাঁ এটা তো গেল। এরপরে হচ্ছে পোর্টাল জিনিসটা কি দেখো, এটা মুছে ফেলি, এখানে পোর্টালের কোনো কাজ নাই। পোর্টাল কথাটা আসছে পোর্ট থেকে। তো পোর্টে কি হয়, আমরা যখন কোনো বিদেশ থেকে কোনো কিছু আসে, মাল বিভিন্ন জাহাজ করে মাল আসে, এগুলো কি কোথায় জমা হয়, পোর্ট বা বন্দরে জমা হয় না। পোর্ট বা বন্দরে জমা হওয়ার পরে তারপরে এগুলা আস্তে আস্তে কি মানে যেখানে থাকার কথা এখানে আসে। কীরকম বিষয়টা একটু বলি। ধরো মনে করো যে কি কোনো কিছু আমদানি করলাম, বা চাল আমদানি করো, ডাল আমদানি করলাম, বা চালই ধরো চাল আমদানি হইলো। তো চাল আমদানি করার জন্য বিদেশ থেকে এটা কোথায় আসবে, চট্টগ্রাম বন্দরে আসে বা মংলা বন্দরে আসে বা কোনো একটা বন্দরে আসে। আসার পরে ওইখান থেকে কী আসে, আড়তে আসে। আড়তে আসার পরে কি আস্তে আস্তে দোকানে যায় বিক্রি হওয়ার জন্য। তো প্রথমে আসছে কোথায়, পোর্টে আসে, তারপরে কি মানে ডিস্ট্রিবিউশন হয়। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তোমাদের পোর্টাল সিস্টেম
আমাদের মূলত হচ্ছে হিউম্যান বডিতে দুইটা পোর্টাল সিস্টেম আছে, একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম, একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল সিস্টেম। তো তোমাদের বইয়ে যেহেতু হ্যাপাটিকটা আছে, হ্যাপাটিকটাই আলোচনা করি। হ্যাপাটিকটা হচ্ছে তোমার মনে করে যে এটা হচ্ছে লিভার, ঠিক আছে, এটা লিভার। তো লিভার এটা হচ্ছে এখন হচ্ছে মনে করো যে কি স্টোমাক, আর হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এরকম অনেক কিছু থাকে, এরকম ক্ষুদ্রান্ত বৃহদান্ত এরকম থাকে। তো আমরা এখানে হচ্ছে কি যে খাবারটা খাই, খাবার খাওয়ার পরে এটা কি হয়, অ্যাবজর্পশন হয়, ব্লাডের মধ্যে যায় খাবারটা, যে খাবারের যে মূল যে আমরা যেমন তোমার ভাত খাই, ভাত হিসেবে কি এটা হয়, এটা গ্লুকোজ হিসাবে ব্লাডে যায়। যে প্রোটিন খাই এটা কি হয়, অ্যামিনো অ্যাসিড হয়। যে ফ্যাট মানে চর্বিটা খাই এটা কি হয়, ফ্যাট হিসাবে যায়। তো এগুলো যে যায়, এগুলো তো হচ্ছে কি আমরা দেখবো অনেক সময় আমরা বেশি খাই, অনেক সময় কম খাই। তো এই যে কনসেন্ট্রেশন আছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলো যে কনসেন্ট্রেশন আছে এটাও তো এক এক সময় এক এক রকম থাকে। তো এগুলা এক এক সময় এক এক রকম থাকে কি আমাদের এই যে অ্যাবজর্পশন হয়, আমরা অনেক সময় বেশি খেয়ে ফেলি, তখন বেশি হবে, যখন কম খাই কম হবে। তো আমাদের শরীরে কিন্তু এরকম বেশি কম হলে হবে না, একটা নির্দিষ্ট মাত্রায় গ্লুকোজ থাকতে হবে, নির্দিষ্ট মাত্রায় অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, এগুলো সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা থাকে। তো এখানে কিন্তু যে অ্যাবজর্পশন ওইটা সেটা কিন্তু নির্দিষ্ট মাত্রা নাই, এখানে হচ্ছে অনির্দিষ্ট, অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে। তো এরারে নির্দিষ্ট করার জন্য কোথায় যাবে, লিভারে যাবে। দেখো এখান থেকে যে এখানে তো এই যে এখানে আছে কি ধমনীগুলা, মানে এখানে কোষিক জালিকা আছে। দেখো এদের মধ্যেও তো তোমার ব্লাড সাপ্লাই হয়, ব্লাড সাপ্লাই হয়ে সেরা এটা কোষিক জালিকায় বিভক্ত হয়। দেখো এরকম কোষিক জালিকাতে বিভক্ত হয় এগুলো। এই কোষিক জালিকাতে বিভক্ত হওয়ার পরে আবার তোমার একত্রিত হয়, এই কোষিক জালিকা সবগুলো একত্রিত হয়। তো এখানে হচ্ছে সবগুলার কোষিক জালিকা একত্রিত হয়, মানে সবগুলা কোষিক জালিকা একত্রিত হয় বলতে গেলে তোমরা মনে করবা যে সবগুলা একের সাথে এরকম না। এখানে তো কোষিক জালিকা বিভক্ত হইয়া কি একটা ভেন শিরা গঠন করলো না, এটা তো তোমার মনে করো যে ডিউডেনামে করলো, তারপরে যে জন্য মিললাম সবগুলা শিরা যখন একত্রিত হইব, সবগুলা শিরা এরকম একত্রিত হইয়া তোমার একটা প্রধান শিরা তৈরি করে, এটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল ভেন। পোর্টাল কথাটা আসছে পোর্ট থেকে, মানে এটা তো হচ্ছে হ্যাপাটিকে যাবে, লিভারে যাব কি হওয়ার জন্য, বন্দরে যাওয়ার পরে এটা ডিস্ট্রিবিউশন হবে সারা দেহে। আগে হচ্ছে বন্দরে যাবে, এটা পোর্ট। তারপর এখানে যাওয়ার পরে দেখো এখানে কি হয়, এখানে অনেক হ্যাপাটিক লোবিউল আছে, যারা লিভার ভালো করে করছে বলতে পারবা। এখানে যাওয়ার পরে অনেক কোষিক জালিকাতে বিভক্ত হয়, ঠিক আছে, জালিকাতে বিভক্ত হয়, যা আবার কি নতুন করে তারপরে কি ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে যায় এরকম। এটা হচ্ছে দেখো মনে করো যে আমাদের দেহের ইনফিরিয়র ভেনা কাভা, তো এটা একটা নির্দিষ্ট অংশে যায় এরকম ইনফিরিয়র ভেনা কাভার সাথে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? তো এই যে সম্পূর্ণ পুষ্টির যে আছে, তো এটা আমাদের লিভারে যায় কেন, একটা নির্দিষ্ট মাত্রা বহন করার জন্য, মেনটেন করার জন্য। যার পরে আবার কি এখানে কোষিক জালিকা বিভক্ত হয়, এটা মেনটেন করে লিভারে বসে যায়। আবার কোষিক জালিকায় বিভক্ত হওয়ার পরে আবার কি শিরা গঠন করে। এই যে দুইবার কোষিক জালিকায় বিভক্ত হয়, কিন্তু এখানে কিন্তু টু সেট ক্যাপিলারি বেড থাকে। হ্যাঁ, টু সেট ক্যাপিলারি বেড বলতে গেলে এই যে কোষিক জালিকারে কি বলা হয়, ক্যাপিলারি বলা হয়, মানে দুইটার ক্যাপিলারি বেড থাকে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য পোর্টাল সিস্টেমের। আশা করি এটা বুঝতে পারছো। আর একটা হচ্ছে তোমার করোনারি রক্ত সম্বন্ধ। হ্যাঁ, করোনারি বিষয় হচ্ছে, করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত যা কিছু বলা হয়, একবার করোনারি ধমনী, করোনারি শিরা এরকমই। তো এটা হচ্ছে করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত। তো হৃৎপিণ্ড দেখো আরেকজনের সারা দেহে রক্ত সম্বহন করে, সারা দেহে রক্ত সাপ্লাই দেয়, অক্সিজেন সাপ্লাই দেয়, কারণ তার নিজের প্রয়োজন না, তার নিজেরও তো প্রয়োজন। সারা দেহে দিলেও তার নিজের প্রয়োজন না, তার নিজেরও তো খাবার খাইতে হবে, অক্সিজেন দরকার, শক্তি উৎপন্ন করতে হবে, তারপরে সে কাজ করতে পারবে। তো তার অক্সিজেন সরবরাহের জন্য কি প্রয়োজন, মানে তার রক্ত সম্বরণ প্রয়োজন না। অক্সিজেন সরবরাহ করতে গেলে তার প্রাচীরেও কি রক্ত সম্বরণ করতে হবে। তো হৃৎপিণ্ডের প্রাচীরে যে রক্ত সম্বরণ আছে এটা বলা হয় কি করোনারি রক্ত সম্বরণ। তো এটা তোমরা বইয়ে পুরে নেবা, করোনারি সম্বরণ মূলত আসে না, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের নেওয়া আর হচ্ছে নেক্সটে আমরা কি নেক্সটে হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের রোগ পড়াবো। হৃৎপিণ্ডের রোগ বলতে গেলে যে অ্যানজাইনা আছে, হার্ট অ্যাটাক আছে এবং তোমার হার্ট ফেলিওর আছে, এই তিনটাই আসে মূলত, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর। তো এটা আরেকটা ভিডিওতে নেই, এই ভিডিওটা বেশি বড় করে লাভ নাই। কোনো কিছু যদি তোমরা না বুঝতে পারো তোমরা কী করবা, গ্রুপে SMS করবা। আমাদের পাবলিক গ্রুপে তো তোমরা সব সময়
তোমরা কমেন্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। আর কোনো কিছু না বুঝলে আমাদেরকে মেসেঞ্জারে SMS করবা, মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? ভালো থাকবে, আসসালামু আলাইকুম।